পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 শিশু সহ 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন 2 জন। জবাবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এবং সেখানে অন্তত 3 জন ভারতীয় নিহত হয়েছেন। এই হামলার পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারত যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার শক্তিশালী জবাব দেওয়ার পুরো অধিকার পাকিস্তানের আছে এবং সেটিই দেয়া হচ্ছে। ওদিকে কাশ্মীরের শ্রীনগর এবং লেহ বিমানবন্দর বেসামরিক নাগরিকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে ভারতের উত্তরাঞ্চলের অনেক বিমানবন্দরও। বাকিটা জানাচ্ছেন সৃষ্টি ঘটক। ভারতের এমনই একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে মঙ্গলবার রাতে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় পাকিস্তানে। দেশটির কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিন্দুর নামের অভিযানে পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। গোলাবারি শুরু হবে, হঠাৎ করে আক্রমণ শুরু হয়। আমার মনে হয় 10 থেকে 15টি ক্ষেপণাস্ত্র এখানে আঘাত করেছে। আমার মতো সব প্রতিবেশীরাই সারা রাত ভয় আর আতঙ্কে ছোটাছুটি করেছে। আমরা ভারতের এমন হামলার নিন্দা জানাই। বর্বর এই হামলার নিন্দা জানাই। রাতের আঁধারে নিরস্ত্র মানুষের উপর হামলা চালানো হয়েছে, ঘুমন্ত মানুষের উপর হামলা হয়েছে। ভারতের এমন হামলা আমাদের মনোবল কখনোই ভাঙবে না। ভারতের সশস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানও। এ পর্যন্ত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির পাশাপাশি ভারতের একটি ড্রোন ও ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবিও করেছে দেশটি। সীমান্ত রেখার চেকপোস্টগুলোতেও ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তানের সেনারা। পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং দেশ ও জনগণের সম্মান রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। এখন পর্যন্ত 5টি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাক সেনাবাহিনী এই ভিত্তিহীন ভারতীয় আগ্রাসনের জবাবে দৃঢ় ও সমন্বিত প্রতিক্রিয়া জানাচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের শ্রীনগর ও লেহ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে উত্তর ভারতের অমৃতসর, চণ্ডীগড়, ধর্মশালা বিমানবন্দরও। দুই দেশেরই কিছু অঞ্চলে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। ভারত শাসিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ এলাকায় বুধবার সব স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। অপরদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। ওদিকে এমন যুদ্ধ পরিস্থিতিকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারত পাকিস্তান এই দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অন্যদিকে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভারত আর পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। এটি লজ্জাজনক। আমি মনে করি মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা হতে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে, বহু দশক, এমনকি শতাব্দী ধরে লড়াই করছে তারা। আমি আশা করছি এই পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। ভারত পাকিস্তানের এই হামলা, পাল্টা হামলা, ঘটনা, পরম্পরা সবটা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৃষ্টি ঘটক। সৃষ্টি, আপনার প্রতিবেদন আমরা দেখলাম এবং বোঝা যাচ্ছে আসলে বিশ্ব ঠিক এই মুহূর্তে বেশ কয়েকটি যুদ্ধ দেখছে এবং তার মধ্যে নতুন তালিকায় নাম লেখালো ভারত পাকিস্তান। একটু বলবেন আসলে গেল 48 ঘন্টায় এমন কি ঘটলো যে কারণে আজকেই হামলাটা হতে হলো পাকিস্তানে, এবং পাকিস্তানও তো জবাব দিচ্ছে। কি ধরনের জবাব পাকিস্তানের দিক থেকে আসছে আপনার পর্যবেক্ষণ জানাবেন সৃষ্টি। গত কিছুদিন ধরে কিন্তু এরকম আশঙ্কা করা হচ্ছিল যে পাকিস্তানে ভারত হামলা চালাবে। সম্প্রতি পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়ে গেল, তারপর থেকেই পাকিস্তানকে দোষারোপ করে আসছিল ভারত, কিন্তু পাকিস্তান বারবারই কিন্তু এই অভিযোগ অস্বীকার করছিল এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বানও বারবার জানিয়ে আসছিল দেশটি। কিন্তু এর মধ্যে ভারত যে হামলা চালালো, গতকালকে পাকিস্তানের অন্তত 9টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তান কিন্তু দাবি করছে যে এর মধ্যে 5টি বিমান হামলা তারা ভূপাতিত করেছে। এছাড়া পেহেলগামে, এছাড়া হচ্ছে আপনার কাশ্মীরে হামলার পর থেকেই স্থানীয় মানুষজন অনেক বেশি আতঙ্কের মধ্যে ছিল। অবশেষে সে আতঙ্কের বিষয়টি আসলে সত্য হলো। কাশ্মীরে পাকিস্তানে হামলা চালানোর পরে পাকিস্তানও কিন্তু ভারতে
পাল্টা হামলা চালায়। সীমান্তবর্তী রেখা এলওসির ওখানে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটছে। এছাড়া হচ্ছে পাকিস্তানের হামলায় ভারতের বেশ কয়েকজন মারা গেছেন, যেমন ভারতের হামলায়ও পাকিস্তানে বেশ কয়েকজন নিহত হ্যাঁ, হয়েছেন। আমরা সেই তালিকাগুলো দেখছিলাম। সেক্ষেত্রে সৃষ্টি কি মনে হচ্ছে, মানে এই পাল্টাপাল্টি হামলা এখানেই কি আপাতত থামবে, নাকি এটি আরো চলতে থাকবে? এবং বিশ্ব নেতারা তো অনেক মন্তব্য করছেন, কার কি অবস্থান আসলে এক্ষেত্রে? বিশ্ব নেতারা বারবারই বলে আসছেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যদি যুদ্ধের মতো ঘটনা ঘটে, সেটি বিশ্ব নিতে পারবে না। এটি অনেক বড় একটি প্রভাব ফেলবে সারা বিশ্বে, দক্ষিণ এশিয়ায় অর্থনীতিতে এবং সামগ্রিক নানা বিষয়ের মধ্যে প্রভাব ফেলবে। এখন দেখার বিষয় হলো যে উত্তেজনা চলছে, এটা আগামী 24 ঘন্টায় কি পাকিস্তান আর কি পদক্ষেপ নেয় এবং পাকিস্তানের নেওয়া পদক্ষেপ দেখে ভারত আবার কি হামলা চালায় কিনা, এটা দুই দেশের মধ্যে এর পরবর্তী পদক্ষেপ দেখেই বোঝা যাবে যে এইটার ইম্প্যাক্টটা কি পড়বে ভবিষ্যতে। অনেক ধন্যবাদ। এবং নিশ্চয়ই আপনি তো নজর রাখছেন, আপনার কাছ থেকে যে আপডেটগুলো আমরা পাবো সেগুলো নিশ্চয়ই দর্শকদেরকে আমরা জানিয়ে দিতে পারবো। বার্তা কক্ষ থেকে ভারত পাকিস্তানের সবশেষ যে সামরিক পরিস্থিতি সেটা নিয়ে আমাদেরকে আপডেট করছিলেন সহকর্মী সৃষ্টি ঘটক। ওদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে এবং এর প্রভাবে ভারতের তুলনায় পাকিস্তানের অর্থনীতিতে অনেক বেশি প্রভাব পড়বে, এমনটাই বলছে অর্থনৈতিক পরিষেবা সংস্থা মুডিস রেটিংয়ের রিপোর্ট। তবে উচ্চ প্রতিরক্ষা ব্যয় ভারতের রাজনৈতিক শক্তির ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বৈশ্বিক রেটিং এজেন্সি। বাকিরা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রোগ্রামে ধারাবাহিক অগ্রগতির মধ্যে পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো উন্নত হচ্ছিল, প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়ছিল, মুদ্রাস্ফীতির চাপ কমছিল এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছিল। তবে অর্থনৈতিক পরিষেবা সংস্থা মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের উত্তেজনার ধারাবাহিক বৃদ্ধি বহির্বিশ্ব থেকে পাকিস্তানে বিনিয়োগের বিষয়টিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ সৃষ্টি হবে, যা আগামী কয়েক বছরের জন্য বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে যে বিপুল অর্থের প্রয়োজন সে চাহিদা মেটাতে ব্যর্থ হবে। অন্যদিকে এই পরিস্থিতিতে ভারতের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকবে বলে মনে করছে মুডিস। এজেন্সিটি বলছে, সীমান্তে ধারাবাহিক উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতিতেও তারা ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের বিঘ্ন আশা করছে না। ভারতের তুলনায় পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার অনেক দুর্বল। ভারতের হাতে বৈদেশিক মুদ্রার পরিমাণ $688 বিলিয়ন, যেখানে পাকিস্তানের হাতে বৈদেশিক মুদ্রা রয়েছে $15 বিলিয়ন। এর ফলে পাকিস্তানকে বিদেশি সাহায্যের মুখাপেক্ষী থাকতে হয়। এবার বর্তমান আবহে সেই পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে প্রতিবেদনটিতে বলা হয়েছে, উচ্চ প্রতিরক্ষা ব্যয় ভারতের রাজনৈতিক শক্তির উপর প্রভাব ফেলতে পারে। মুডিসের আশঙ্কা, প্রতিবেশী এই দুটি দেশ স্বাধীনতার পর থেকে এমন একাধিক উত্তেজনায় জড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটবে। তবে সংস্থাটি মনে করছে এটি ব্যাপক সামরিক সংঘাতে পরিণত হবে না। মনিরুজ্জামান বাবু, ৭১। এবার অন্যান্য প্রসঙ্গ। কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 জন হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি শহীদুল হক, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা এবং সাবেক ডিএমপি আসাদুজ্জামান মিয়াকে। 2016 সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে গত 9 এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই 3 অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজ এই মামলা শুনানি হবে। এছাড়া তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাও রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, ঠিক এই মুহূর্তে আসলে কি চলছে সেখানে? কারণ গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা সম্বন্ধে শুনানি হওয়ার কথা রয়েছে, নির্দেশনার কথা রয়েছে। আইনজীবীরা কথা বলছেন কিনা এখনকার পরিস্থিতি আমাদের একটু জানাবেন সৈকত।
আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটি রয়েছে, শুনানি রয়েছে, এটা কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মামলা না। যদিও এই 3 পুলিশ কর্মকর্তা অভিযুক্ত যারা এসেছেন, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, এই 3 জনের বিরুদ্ধে 2016 সালের কল্যাণপুরের একটি যে ভবন ছিল, ও জাহাজ বিল্ডিং যাকে বলা হয়, সেই বিল্ডিংয়ে 9 জন ইসলামিক মনোভাবাপন্ন সম্পন্ন যে 9 জন তরুণকে মারা হয়েছিল। এটা 2016 সালে আপনি জানেন যে গুলশানে আরেকটি ঘটনা হয়েছিল, হোলি আর্টিজানের যে ঘটনাটা, সেই ঘটনার পরেই কিন্তু এই কল্যাণপুরে এই ভবনে 9 জন তরুণকে মারা হয় এবং সেই ঘটনায় প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সেই ঘটনার পুরোটি জঙ্গি নাটকে সাজানো ছিল। সেই সাজানো নাটকে এই 9 জন তরুণকে হত্যা করেছিল এবং তখনকার পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন এই শহীদুল হক এবং ঢাকা ডিএমপি কমিশনের দায়িত্বে ছিলেন আসাদুজ্জামান মিয়া, আর মিরপুরের দায়িত্বে ছিলেন এই জসিমউদ্দিন মোল্লা। এই 3 জনকে আজকে কিন্তু দ্বিতীয়বারের মতো আবার এই মামলা শুনানির জন্য নিয়ে আসা হয়েছে এবং তাদের 3 জনকেই কিন্তু 21, 22 এবং 23 এপ্রিল তাদের আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এই মামলায়। আজকে শুনানিতে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি দেওয়ার কথা রয়েছে। তো প্রসিকিউশন আজকে কি এই মামলার তদন্ত প্রতিবেদন দিবে নাকি না সময় চাইবেন, সেই বিষয়টা শুনানিতে নির্ধারিত হবে। তো শুনানি হয়তো 12টার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত প্রসিকিউশনের কেউ আদালতে আসেননি। 3 জনকে এই ট্রাইব্যুনালের যে এজলাসখানা বা হাজতখানা রয়েছে সেখানে তাদেরকে রাখা হয়েছে, তাদের 3 জনকে সেই হাজতখানায় রাখা হয়েছে এবং পরবর্তী শুনানিতে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো পরবর্তী সংবাদে যে তাদের বিরুদ্ধে আজকে এই শুনানিতে কী হলো এবং এই তদন্ত প্রতিবেদনের অগ্রগতি কী অবস্থা। আর আরেকটা বিষয় জানিয়ে রাখে, এখানকার যে 3 জনের মধ্যে সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, তাকেই কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের যে অভিযুক্ত কর্মকর্তা হিসেবে পুলিশ, তাকেই কিন্তু এই ট্রাইব্যুনালে প্রথম গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল। তো রাকিব, এখন পর্যন্ত এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে এবং পারবো আপনি যে বলেন 12টা থেকে আসলে শুনানি হতে পারে, নিশ্চয়ই সেটি হলে অবশ্যই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সেটা জানাতে পারবো। সহকবি সৈয়দ সাদিক যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। সংস্কার প্রশ্নে মৌলিক জায়গায় একমত হতে রাজনৈতিক দলগুলোকে এক হবার আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এজন্য সবাইকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন তিনি। আর ঐক্যমত্য গড়তে কমিশনের পাশে থাকবে নাগরিক ঐক্য। সকালে সংসদ ভবনের এলডি হলে সংস্কার নিয়ে নাগরিক ঐক্যের সাথে বৈঠকে এসব কথা বলেন আলী রিয়াজ। জানান, ঐক্যমত্য করা শুধু কমিশনের একার কাজ নয়, এজন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। এ সময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশের 118টিতে একমত হয়েছেন তারা। এছাড়া বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আরাকান আর্মি সীমান্তের ওপারে নিয়ন্ত্রণ করে, তাদের সাথে যোগাযোগ রাখবে বাংলাদেশ। কে কি বলল তাতে কিছু যায় আসে না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান। নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, স্বাধীনভাবে তার পররাষ্ট্র নীতি পালন করবে। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী আশ্রয় ও প্রত্যাবাসন নিয়ে নানামুখী চ্যালেঞ্জে বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে জান্তা সরকারকে হটিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাদের সাথে যোগাযোগ করেছে। প্রত্যাবাসন ও সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশের এই যোগাযোগ। তবে মিয়ানমার জান্তা বাংলাদেশের কাছে এ নিয়ে আপত্তি জানিয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি জানান, বাংলাদেশ তার স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখবে। আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলবো। কে কি বললো যায় না। মায়ানমার আরাকান আর্মিকে একটা টেররিস্ট এন্টিটি হিসাবে ডিক্লেয়ার করেছে, কিন্তু তারাও তো কথা বলছে, হ্যাঁ, তারা তো সিজফায়ারের কথা বলছে, তাই না? আর একটা জিনিস বিবেচনায় রাখতে হবে, এই বর্ডার আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে। এটা একটা পোরাস বর্ডার। তো এর জন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। যদি পারেন টাটমাটে যদি পারে তারা আসুক পাশে, তাদের সঙ্গে তাকে যোগাযোগ ছিল, কোনো প্রতিষ্ঠা করুক, আমরা তাদের সঙ্গে কথা বলবো। তিনি জানান, জাতিসংঘের মাধ্যমে প্রত্যাবাসন বার্তা আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে আমরা যে কয়েকটি কথা জাতিসংঘের মাধ্যমে জানিয়েছি, সেগুলো হচ্ছে, আমরা আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে
রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। বিচার বিবেচনা করে দেখব কী ধরনের জবাব পাচ্ছি। এখানে কিন্তু রাগ ডাক নাই, ইটস এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোয়েশ্চেন। আপনি হয় জাতিগত নিধন বা এথনিক ক্লিনজের পক্ষে বা বিপক্ষে। আমরা এই ধরনের জাতিগত নিধন কোনোভাবেই সমর্থন করি না, এটা পৃথিবীতে যে কোনো জায়গাতে হবে। এইটা হচ্ছে আরাকান আর্মির জন্য একটা প্রথম টেস্ট, এবং আমরা অপেক্ষা করছি এই পরীক্ষায় তার উত্তীর্ণ হতে পারছেন কিনা। খলিলুর রহমান জানান, নতুন আসা রোহিঙ্গাদের কারণে নতুন করে যেন বনভূমি নষ্ট না হয় সরকার সে ব্যবস্থা নিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, রাখাইনে স্থিতিশীলতার জন্য সেখানে রোহিঙ্গাদের অংশগ্রহণ জরুরি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। এমনিতে গ্যাস সংকটে ভুগছে দেশের বস্ত্রখাত সংশ্লিষ্ট কারখানাগুলো। ঈদের ঠিক আগ মুহূর্তে সেই সংকটকে আরও তীব্র করল শিল্প খাতের দৈনিক বরাদ্দ গ্যাস থেকে ১০০ MMCFD সরিয়ে বিদ্যুৎ এবং সার কারখানার জন্য সরিয়ে নেয়ার। বস্ত্রকল মালিকরা বলছেন, গ্যাস সংকটে আগে থেকেই তাদের কারখানা প্রায় বন্ধ। ঈদের আগে গ্যাসের চাপ বাড়ানো না হলে পণ্য প্রস্তুত এবং রপ্তানি অনিশ্চিত হয়ে পড়বে এবং এতে হুমকিতে পড়বে শ্রমিকের বেতন আর বোনাস পরিশোধ। জাহিদুল ইসলামের প্রতিবেদন। কাপড় তৈরির পর ডাইং এবং ফিনিশিং সহ বেশ কয়েকটি স্তরে কারখানা চলে গ্যাসে। যদিও দেশের বস্ত্রকলগুলো বেশ কয়েক বছর ধরে ভুগছে গ্যাস সংকটে, ফলে কারখানাগুলো চলছে উৎপাদন সক্ষমতা কমিয়ে। বস্ত্রকল মালিকরা বলছেন, তাদের চাহিদা বেশি থাকলেও মোট সরবরাহের 18% গ্যাস বরাদ্দ পায় দেশের সকল শিল্প কারখানা। উপরন্তু চাপও থাকে কম। এমন অবস্থার মাঝে কোরবানির ঈদের আগে হঠাৎ কমানো হলো গ্যাসের চাপ এবং বরাদ্দ। এই কারণে আমি আমার যারা আলটিমেট ক্রেতা, গার্মেন্টস শিল্প মালিকরা যারা আমার থেকে সুতা বা কাপড় কিনেন, তাদেরকে আমরা তাদের যে চাহিদা মাফিক তাদের যেই সরবরাহ দেওয়ার কথা, সেখানে আমাদের বিঘ্ন হচ্ছে। এটা আলটিমেটলি যদি চলতে থাকে তাহলে তো অবশ্যই এখন ঋণ খেলাপির যেই শক্ত নিয়ম আসছে বাংলাদেশ ব্যাংকের, সেটাতে মানে ঋণ খেলাপি হওয়াটা অবাস্তব কিছু না। রপ্তানিকারকরা বলছেন, এমন অবস্থায় বস্ত্রকলগুলোর উৎপাদন কমায় প্রয়োজনীয় কাপড় পাওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সুতা এবং কাপড়ের দুটাইতেই সমস্যা। তুলার পরে একটা বড় র ম্যাটেরিয়াল হচ্ছে পাওয়ার। আমাদের একটা প্রোডাকশন প্ল্যান থাকে, সেই প্ল্যানটা যদি মিস হয়ে যায় তাহলে এটা কভার করার কোনো উপায় থাকে না, কারণ ঈদের পরে 7 দিনের ছুটি থাকে, 7 থেকে 10 দিনের ছুটি থাকে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশের দৈনিক গ্যাস সরবরাহ 2700 MMCFD, যা চাহিদার তুলনায় খুবই কম। স্ট্র্যাটেজিকলি কোন সময় কোন ইন্ডাস্ট্রি কোন সেক্টরকে বেশি গ্যাস দিতে হবে, এই জিনিসটা নির্ণয় করতে হবে। তো যেই সেক্টর আমাদেরকে এই ডলার বিদেশ থেকে আনতে সহায়তা করছে, হ্যাঁ, সেই সেক্টরে যদি আমরা গ্যাস না দিই তাহলে তো দেশের অবস্থা খুবই কঠিন হবে। তার মতে, বিগত কয়েক বছর ধরে চলছে গ্যাসের চরম সংকট, ফলে গ্যাস ভিত্তিক শিল্পে বিনিয়োগ হচ্ছে না, যা অর্থনীতি এবং কর্মসংস্থানের জন্য ভালো খবর নয়। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। অভিনব কায়দায় বরগুনার পাথরঘাটা খাদ্য গোদাম থেকে চাল চুরি হচ্ছে। ৭১ অনুসন্ধানে প্রথমে চাল চুরির ঘটনা ধরা পড়ে। চুরি নিয়ে আরও তথ্য জানতে গিয়ে বের হন ধান চাল কেনা থেকে সংরক্ষণ পর্যন্ত কয়েক ধাপের অনিয়মের তথ্য। এর আগে উপকূলের বহু জেলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন, সরকারি প্রণোদনার যে চাল তারা পান তা সব সময় ওজনে কম থাকে। সহকর্মী ইমরান টিটুর অনুসন্ধানী প্রতিবেদন। পতিত সরকারের সময় বরগুনার পাথরঘাটার জেলেদের সহায়তার চাল কম দেয়া নিয়ে বিস্তর অভিযোগ ছিল। 5ই আগস্টের পর উপকূলের দরিদ্র মানুষেরা আশা করেছিলেন এবার বুঝি সেই বঞ্চনা শেষ হবে, কিন্তু পাথরঘাটা এলাকার দরিদ্র মানুষরা অভিযোগ করেন, পাথরঘাটা খাদ্য গুদামের সংরক্ষিত এলাকা থেকে তাদের গেল ঈদ উপলক্ষে দেয়া হয়েছে 10 কেজির চাল, কিন্তু মাপার পরে দেখা গেছে চালের পরিমাণ 8 কেজি 300 গ্রাম। সাধারণত চাল চুরির দায়ভার উঠত জনপ্রতিনিধিদের কাঁধে, কিন্তু এবার দায়িত্বে ছিলেন প্রশাসনিক কর্মকর্তারা। তাহলে কেন তারা চাল কম পাবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধান চালায় ৭১।
পাথরঘাটা উপজেলা খাদ্য গুদামের নথি বলছে, চলতি অর্থ বছরে পাথরঘাটার মোশাররফ খান রাইস মিল থেকে 131 মেট্রিক টন আমন চাল কেনে খাদ্য গুদাম কর্তৃপক্ষ। 3 কিস্তিতে খাদ্য গুদামে চাল পাঠায় মিল কর্তৃপক্ষ। চাল গুদামজাত করার সময় হঠাৎ করেই পাথরঘাটা খাদ্য গুদামে গিয়ে দেখা যায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন ডাকুয়ার উপস্থিতিতে অভিনব পদ্ধতিতে প্রতি বস্তা থেকে চাল বের করে নেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে সাজিয়ে রাখা বস্তা মেপে দেখা যায় 50 কেজি চালের বস্তার ওজন যেখানে বস্তার ওজন সহ থাকার কথা 50 কেজি 700 গ্রাম, সেখানে আছে 49 কেজির কম। একইভাবে 30 কেজির বস্তার ওজনও ছিল 28 কেজির কিছু বেশি। পরে নথি ঘেটে দেখা যায় অনিয়ম হয়েছে চাল কেনার সময়ও। নীতিমালা অনুযায়ী কেনা চালের প্রতিটি বস্তায় উৎপাদনের তারিখ সহ মিলের সিল থাকা বাধ্যতামূলক, কিন্তু বেশিরভাগ বস্তায় সেই নিয়মের গরমিল দেখা যায়। পরে ওই গুদামে আরও দেখা যায় শুধু কেনা চাল নয়, বিদেশ থেকে আসা চাল গুদামে সংরক্ষণের সময়ও বস্তা খুলে চাল বের করে নতুন বস্তা তৈরি হচ্ছে। তবে সেখানে কর্মরত শ্রমিকরা জানান বস্তা ফেটে যাওয়ায় মেরামত করছেন তারা। ওই যে বস্তাগুলো ছেড়ছে বাস্টিং হয়েছে, ওই যে সেরা বস্তা সেলাই করছে, ঠিক আছে, এই দেখেন সেরা বস্তা, ওই যে এই ছেড়ছে না, ওইগুলো মাল ডাল দিয়ে প্যাকেট করতেছে। এত অনিয়ম নিয়ে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কোনো কথা না বলে প্রতিবেদককে ঘুষ দেওয়ার চেষ্টা করেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন ডাকুয়া। এ সময় বারবার তিনি প্রতিবেদন না করার অনুরোধ করছিলেন। পরে এ নিয়ে কথা বলার জন্য একাধিকবার গিয়েও পাওয়া যায়নি জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানবীর হোসেনকে। তবে মুঠোফোনে তিনি জানান চাল চুরির বিষয়টি জানার পরে দায়িত্বরত কর্মকর্তাকে বকে দিয়েছেন। এরই মধ্যে ক্ষমাও চেয়েছেন অঞ্জন। পাথরঘাটা পুলিশ দিকে অলরেডি যথেষ্ট বকাঝকা করা হয়েছে, ঠিক আছে, মাফ চাইতে সোজা কথা আর কি। এ নিয়ে ধান চাল ক্রয় কমিটির সভাপতি ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান গুদামের কর্মকর্তার এমন কর্মকাণ্ড তাদের জন্য খুবই বিব্রতকর। যেহেতু হলো ভিডিও ফুটেজ এসেছে এবং ডিসিআরের নির্দেশও দিয়েছে, এটা হলো পরিদর্শন করে তদন্ত করে এটার প্রতিবেদন প্রেরণ করার জন্য। তো আমরা এটা খুব দ্রুতই আজকে যেহেতু ইতিমধ্যে ভিজিটও করেছি, তো এটা আরও একটু ভিডিও ফুটেজ এগুলো একটু দেখে বিস্তারিত তথ্য সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে প্রেরণ করব। এদিকে এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ভিডিও দেখে প্রাথমিকভাবে চুরি নিশ্চিত করেছেন বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের প্রধান সহকারী। তিনি আরও জানান এ নিয়ে তদন্ত চলছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। নথি আরও বলছে 2019 সালের 9 জানুয়ারি পাথরঘাটা খাদ্য গুদামের কর্মকর্তা অঞ্জন ডাকুয়া বরগুনার আমতলী উপখাদ্য পরিদর্শক ছিলেন। এ সময় ধান কেনা নিয়ে তার দুর্নীতি ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা 195 বস্তা ধান জব্দ করেন এবং তাকে 10 দিনের কারাদণ্ড দেন। ইমরান টিটু, 71, বরগুনা। দর্শক, বিরতির আগে জানাচ্ছিলাম সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের খবর সেটি নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরও একবার আপনার মাধ্যমে একটু জেনে নিতে চাই। এখনকার আপডেটটা জানাবেন, পাশাপাশি বৈঠকটা কোন পর্যায়ে রয়েছে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। তাকে বৈঠকটি সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল, তবে নাগরিক ঐক্যের সদস্য যারা তারা আসতে একটু দেরি হওয়াতে বৈঠকটা আসলে একটু দেরিতে শুরু হয়েছে। নাগরিক ঐক্যের 6 সদস্যের প্রতিনিধি দল সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে এসেছেন। বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে এর আগেও তারা একদিন এসেছিল, কিন্তু সেদিন এসে তারা বেশ সংস্কার কমিশনের যে 5টি সংস্কার কমিশনের যে 166টি প্রস্তাব তার মধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে তারা কথা বলেছে। আজ দ্বিতীয় দিনের মতো বৈঠক চলছে। তারা এবং ঐক্যমত্য কমিশন দুই পক্ষই আশা করছে যে আজকের মধ্যে ঐক্যমত্য কমিশনের নাগরিক ঐক্যের সাথে বৈঠক প্রক্রিয়া একদম শেষ হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে আবার 15 মের পরে যে কোনো একটা সময় হয়তো তাদেরকে আবার ডাকা হবে।
এর আগে 8 এপ্রিল তারা এসেছিল, তারা জানিয়েছিল যে তারা 166টি প্রস্তাবের মধ্যে 114টি প্রস্তাবে তারা একমত, আর 11টি প্রস্তাবে তারা আংশিক একমত পোষণ করেছে এবং বাকি যে যতগুলো প্রস্তাব ছিল সবগুলো তারা দ্বিমত পোষণ করেছে। তবে বৈঠকের পর তারা আমাদেরকে আজ জানিয়েছে, আজ বৈঠক শুরুর প্রাক্কালে আমাদেরকে জানিয়েছে তারা আরও 4টি প্রস্তাবের সাথে একমত হয়ে মোট 118টি প্রস্তাবের সাথে তারা ঐকমত্য পোষণ করেছে। আজ নির্বাচন সংস্কার ব্যবস্থা, জনপ্রশাসন সংস্কার ব্যবস্থা নিয়ে তারা কথা বলছে। তারা এবং ঐকমত্য কমিশন দুপক্ষে আশা করছে দুপুরের মধ্যে তাদের বৈঠকটি শেষ হয়ে যাবে, যেহেতু বিকেল 3টা থেকে আরও একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক রয়েছে ঐকমত্য কমিশনের। ঐকমত্য কমিশনে তারা বেশ কিছু প্রস্তাব দিয়েছিল, কিছু প্রস্তাবের সাথে তারা একমত, কিছু প্রস্তাবের সাথে তারা দ্বিমত পোষণ করেছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা আসলে তারা চায় না। তারা মনে করছে বাংলাদেশের মতন ছোট দেশের প্রেক্ষাপটে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আসলে কোনো প্রয়োজনীয়তা নেই। এছাড়া সংসদ সদস্য প্রার্থী হতে যে 21 বছরের প্রস্তাবনা দিয়েছিল কমিশন, তারও বিরোধিতা করে তারা বলছে 25 বছরই আসলে যথেষ্ট। তো বৈঠকটি চলছে, আমরা হয়তো জানতে পারবো মধ্যাহ্ন বিরতিতে বৈঠকের আসলে সর্বশেষ কি ঘটনা ঘটলো, কি বিষয়ে তারা একমত পোষণ করলো, আর কি বিষয়ে তারা পরবর্তীতে আবার আলোচনা করতে চান। জি অবশ্যই, এবং বৈঠকটা যে পর্যায়ে থাকুক না কেন, পরবর্তীতে নতুন করে আপডেট হলে সেগুলো আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই দর্শকদেরকে জানাতে পারবো। সংসদ ভবনে এলটি হলের সামনে থেকে বলছিলেন সহকবি ফরহাদ ইবনে মালিক। শিল্পকলা একাডেমির অফিস সহায়ক এবং ক্যাশ সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন একাডেমির কনজারভেটিং অফিসার ফাতেমাতুজ জোহরা। অভিযোগে জানা যায় ভুয়া সিল এবং জাল রসিদ বানিয়ে হল ভাড়ার অর্থ ব্যাংকে জমা না দিয়ে পুরোটাই আত্মসাৎ করেছেন অফিস সহায়ক কায়সার হামিদ। এরই মধ্যে তাকে বদলি করে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে বলে জানালেন একাডেমির প্রশাসনিক কর্মকর্তা। আরও জানাচ্ছেন আরিফ হক। শিল্পকলা একাডেমির অফিস সহায়ক ও ক্যাশ সরকার কায়সার হামিদ গেল ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মিলনায়তন ভাড়া বাবদ আয় করা 2,17,821 টাকা একাডেমির ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিয়ে তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। একাডেমির কনজারভেটিং অফিসার ফাতেমাতুজ জোহরা লিখিত এক অভিযোগে জানান সোনালী ব্যাংকের ভুয়া সিল ও জাল রসিদ তৈরি করে তিনি অফিসে জমা দিয়েছেন, কিন্তু ব্যাংক হিসেবে সেই টাকা জমা হয়নি, যা পরে ব্যাংকের হিসাব বিবরণীতে ধরা পড়ে। ব্যাংকে টাকাটা এন্ট্রি দেয় কম্পিউটারে, ওনাকে বললাম যে ভাই আমাদের ডিসেম্বরের 24 তারিখে এই টাকাটা আমরা ব্যাংকে পাঠাইছি, কিন্তু টাকাটা আমাদের ব্যাংকে জমা হয় নাই। আমার কাছ থেকে ওই মানি রিসিপ্টটা নিয়ে কয় যে আমরা ক্যাশ টাকাতে এই সিল মারি না, ডিপার্টমেন্টে ডিডি ফাইন্যান্স আছে, আমি আগে ওনাকে এই তথ্যটা জানি। ঈদের আগে 25 তারিখে আরও 2টা টাকা দিছি স্যার, সেম একই কাহিনী, একই সিল মারা, 2,17,821 টাকা। অভিযুক্ত কায়সার হামিদকে এরই মধ্যে নাট্যকলা বিভাগে বদলি করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে একাডেমির প্রশাসন বিভাগ। এই কারণ দর্শানোর জন্য তাকে 3 কর্মদিবস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি সে জবাব দাখিল না করে আমরা পরবর্তী পদক্ষেপ আরও একটি কারণ দর্শাতে হবে। এখন পরবর্তী উত্তর তার জবাব না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, তবে তাকে আমরা সেই কারণ দর্শানোর সাথে সাথে একটা বদলিও করেছি। এই ডিপার্টমেন্ট থেকে বদলি করে নাট্যকলা চলচ্চিত্র বিভাগে দিয়েছি এবং তার যে একটা চলতি দায়িত্ব ছিল সেখান থেকে তার মূল পদে আমরা নামিয়ে দিয়েছি। কায়সার হামিদের ভুয়া সিল ও জাল রসিদ তৈরির বিষয়ে জানতে চাইলে অর্থ বিভাগের সাথে কথা বলার অনুরোধ করেন এই কর্মকর্তা। রিসিপ্টটা তো আমি এখনো দেখি নাই, তবে অর্থ শাখার উপপরিচালক সরকার জিয়াউদ্দিন সাহেব উনি বলতে পারবেন, আপনারা তার সঙ্গে একটু কথা বললে সবচেয়ে পরিষ্কার হতে পারবেন আর কি। অভিযোগ আছে শিল্পকলা একাডেমির অর্থ বিভাগের উপপরিচালকের দায়িত্বে থাকা সরকার জিয়াউদ্দিন বিপ্লব কায়সার হামিদকে অফিস সহায়ক থেকে ক্যাশ সরকার পদে পদোন্নতির জন্য সুপারিশ করেন। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। পরে স্যার তো জানেন, আপনার সাথে কথা বলবেন। তবে কায়সার হামিদের দুর্নীতির সাথে আর কেউ জড়িত কিনা সেটি তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরিফ হক, 71, ঢাকা। শিরোনামে বলছিলাম দেশের ফুটবলে আরেকটা সুখবর। নেক্সট ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে বাংলাদেশের জার্সিতে হামজার সাথে সমীর খেলতে আর কোনো বাধা নেই। এসে গেছে ফিফার ফাইনাল অ্যাপ্রুভাল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাথে বাফুফে প্রধান তাবিথ আওয়ালের শক্তিশালী নেটওয়ার্ক ক্ষেত্রে কাজ করেছে রীতিমতো জাদুর মতো। মাঠে নামার আগে সামান্য একটা কাজ বাকি আছে, সেটাই জানাচ্ছেন সহকবি খালিদ জাবির। লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট। চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তখন দেশে ফেরার পথে। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। সেখান থেকেই একটা ফোন কলে বুঝিয়ে দিলেন কেবল দেশের রাজনীতিতে নয়, প্রিয় ফুটবলের ইন্টারন্যাশনাল সার্কিটেও তার নেটওয়ার্ক টাওয়ার বেশ উঁচু।
বিশেষ ওই ফোন কলে যোগাযোগ হলো ফিফার এক কর্মকর্তার সাথে। কথা বললেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান মিডফিল্ডার সমিত সোমকে নিয়ে। 18 কোটি মানুষের হয়েই যেন তাবিত আওয়াল ফিফার কাছ থেকে চাইলেন অ্যাপ্রুভাল। বললেন কিছু একটা তো করতেই হবে, কারণ সিঙ্গাপুর ম্যাচের বেশি বাকি নেই। বেগম খালেদা জিয়ার সাথে তাবিত আওয়াল দেশে ফিরলেন লম্বা ফ্লাইট শেষে। অনেকটা একই সময়ে আসলো ফিফার অ্যাপ্রুভালও। সমিত সোমকে ঘিরে স্বপ্ন দেখা মানুষগুলো আপাতত আটকে রাখা দমটা ছাড়তে পারেন, কারণ নেক্সট ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষেই সমিতের বাংলাদেশের জার্সিতে খেলতে কার্যত আর কোনো বাধা নেই। এই প্রসেস মেইনটেইনে বাফুফে ওয়ার্কফোর্সের অগ্রভাগে ফিফার ব্যাপারটা ডিল করেছেন সভাপতি নিজে, আর সমিতের পরিবারের সাথে লেগেছিলেন ফাহাদ করিম। কোনো সাইড থেকেই কাজ সহজ ছিল না। ওদিকে ঘড়ির কাঁটা ছুটে চলছিল দ্রুত গতিতে। প্রথমে 27 বছর বয়সী ফুটবলারের পাসপোর্ট প্রসেসিং, সেটার জন্য তাকে আসতে হতো টরন্টোর বাংলাদেশ কনসুলেটে। সমিতের হোম টাউন ক্যালগেরি থেকে, যেটা 4 ঘন্টার ফ্লাইট। বায়োমেট্রিকের জন্য অপেক্ষা করতে হলো সমিতের বর্তমান ক্লাব ক্যাভালরি এফসির বিপক্ষে ইয়র্ক ইউনাইটেডের ম্যাচের জন্য, কারণ ওদের হোম টাউন টরন্টো। একই সাথে কাজ শুরু করতে হয়েছে সমিতের বাবার পাসপোর্ট রিনিউ নিয়েও। ই পাসপোর্ট হাতে পাওয়ার পরপরই অ্যাপ্রুভালের জন্য ফিফার কাছে অ্যাপ্লাই করে বাফুফে। হামজার ক্ষেত্রে এটা পেতে সময় লেগেছিল প্রায় 4 মাস। কিন্তু তাবিত আওয়ালের হিথ্রো এয়ারপোর্টে বসে করা ওই ফোন কনভারসেশন একদিনের মাথায় এনে দেয় সেই অ্যাপ্রুভাল। বাবা মা দুজনই বাংলাদেশি, ফিফা অ্যাপ্রুভড কোনো ইন্টারন্যাশনাল বা বয়সভিত্তিক ম্যাচ খেলেনি, তাই বলে এত কম সময়ে অনুমোদন নিয়ে আসাকে বাফুফের সফল কূটনীতির ফলই বলতে হবে। সমিত সোমের ব্যাপারে সিঙ্গাপুর ম্যাচের আগে আরেকটা ছোট কাজ অবশ্য বাকি আছে এখনো। এফসির পোর্টালে নিবন্ধন, যেটা করতে হয় অন্তত ম্যাচের 1 সপ্তাহ আগে। ফিফার অ্যাপ্রুভাল আসতে দেরি হলে সেই ডেডলাইন মিস হওয়ার শঙ্কা ছিল, তবে এখন সেটা করা যাচ্ছে মাসখানেক আগে। অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে সমিতের লাল সবুজ জার্সিতে অভিষেকে আর বাধা নেই। আবার হামজার এখনও খেলা হয়নি ঘরের মাঠে, তাই বাংলাদেশ ফুটবল দলের নেক্সট অ্যাসাইনমেন্ট হতে চলেছে ব্লকবাস্টার। খালিদ জামিল, 71।